আচ্ছা, গতদিন তো আমরা তেমন কিছুই শিখিনি, তাই না? আচ্ছা, ওয়েব, আপনারা যে ওয়েব ডেভেলপমেন্টটা শিখবেন, যে আসলে এটা কি ধরনের, কয় ধরনের ওয়েব ডেভেলপমেন্ট হয়, এইগুলো আগে বেশি আমাদের জানা জরুরি। তো ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে কি ইন্টারনেট বা ইন্টারনেটের কোনো একটি ওয়েবসাইট তৈরি করার কাজ। হ্যাঁ, মানে আমরা যে ওয়েবসাইটগুলো মানে দেখি, আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো, মানে এই ওয়েবসাইট তৈরি করার কাজই প্রক্রিয়া হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে? তো এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আছে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা কি, যে মানে আমরা যেগুলো দেখতে পাই ওয়েবসাইটে গেলে, তো সেইগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর ব্যাক এন্ড মানে বিভিন্ন লজিক দিয়ে, যেমন আমরা ফেসবুকে কি করি, এক জায়গায় কমেন্ট করলে, একজনের পোস্টে কমেন্ট করলে, এই কমেন্টটা কি হয়, সর্বপ্রথম কি হয়, ওখান থেকে যে আমরা ফর্মের মাধ্যমে যে কমেন্টটা করি, ওটা সর্বপ্রথম ডাটাবেজে যায়, ডাটাবেজে যে সেভ হয়, তারপর ডাটাবেজ থেকে আবার আসে ওটা। যেমন আমরা একটা পোস্ট করলে 10 বছর পরে ওই পোস্টটা থাকে না, ওইটা ডাটাবেজে সেভ হয়ে থাকে ফেসবুকে। ঠিক আছে? ওইটা ব্যাক এন্ডের মাধ্যমে এই কাজগুলো করা হয়। আর ফ্রন্ট এন্ড মানে আমরা যেগুলো জাস্ট দেখতে পারি, ডিজাইন। ফ্রন্ট এন্ড বলতে সবসময় ডিজাইনকে বোঝায়। আর ফুল স্ট্যাক মানে কি, যে ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুইটাই পারে। হ্যাঁ, তারা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আচ্ছা, হ্যাঁ, আমরা চেষ্টা করব ফুল স্ট্যাকটাই শেখার। আচ্ছা, তবে সর্বপ্রথম আমাদের ফ্রন্ট এন্ডটা শিখে নিতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। ওয়েবসাইট কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? একটা আছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা আছে ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে? স্ট্যাটিক আর ডাইনামিক কি বুঝেন? স্ট্যাটিক হচ্ছে ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট। মানে প্রথম দিকে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হতো সেগুলো ম্যাক্সিমামই স্ট্যাটিক ওয়েবসাইট ছিল। স্ট্যাটিক মানে কি, যেগুলো কোনো নড়াচড়া করার কোনো শক্তি নেই। ঠিক আছে? আচ্ছা, আমি বুঝাচ্ছি। স্ট্যাটিক মানে কি, ওইটা জাস্ট সাপোজ একটা গাড়ি তৈরি করছেন, একটা মাইক্রো গাড়ি তৈরি করবেন, মাইক্রো গাড়ির বডি, তারপর জানালা, সিট সব কিছু লাগালেন। ঠিক আছে? তো গাড়িটা তখনই চলবে যখন ওর ভিতরে ইঞ্জিন দেওয়া হবে, তাই না? মনে করেন আপনি গাড়ি সব কিছু তৈরি করছেন কিন্তু ওর ভিতরে ইঞ্জিন দেওয়া নেই। হ্যাঁ, এই গাড়িটা নড়ানড়ি কোনো কিছু করার ক্ষমতা নেই, গাড়িটা যেভাবে বানিয়ে রাখছেন ওইভাবেই আছে, থাকতে পারবে। তো তখন ওইটা কি স্ট্যাটিক গাড়ি। ঠিক আছে? আর ডাইনামিক হবে যখন আমরা ওর ভিতরে ইঞ্জিন দিয়ে দেব, তাই না? তো এখানেও একটি ওয়েবসাইট মনে করেন আপনি তৈরি করলেন, যে ওয়েবসাইটটা ওইটার মতোই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, ওইটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা কি, খুব দ্রুত ডেভেলপ করা যায়, কারণ ব্যাকএন্ডের কাজ করা লাগে না, খুব দ্রুত ডেভেলপার করে, আর অনেক কম খরচে ডেভেলপ করা যায় স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, আমি এটা রেকর্ড করে রাখছি। হ্যাঁ, আমি তোমাদের রেকর্ড দিয়ে দিবানে। আচ্ছা, আর স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা হচ্ছে ওয়েবসাইট যে কোনো আপডেটের জন্য ওয়েব ডেভেলপারই প্রয়োজন হয়। ঠিক আছে? মানে আমি স্ট্যাটিক মানে কি, মনে করো যে আমাকে মনে করো একটা ওয়েবসাইট ডিজাইন করতে দেওয়া হলো, আমি জাস্ট HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করে ডিজাইন করে দিলাম, কিন্তু পরবর্তীতে যদি ওই ওয়েবসাইটে কোনো চেঞ্জ করা লাগে, তাহলে সেই ক্লায়েন্টের আমার কাছে আবার আসা লাগবে। ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ, মানে সাপোজ এক জায়গা থেকে একটা ছবি পরিবর্তন করবে ওয়েবসাইটের, কিন্তু সেই ছবি পরিবর্তন করতে গেলে অবশ্যই একটা ডেভেলপার দরকার হবে। ঠিক আছে? আমি আবার কোড করে ওই ইমেজ সোর্সটা চেঞ্জ করে দেবো না, নিজে থেকে পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে? আমাদের ফেসবুক কি ডাইনামিক ওয়েবসাইট, তাই না? যেমন আমাদের প্রোফাইল পিকচার কি আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি, আমরা নিজেরাই ছবি আপলোড করতে পারি। ফেসবুকটা কি, সেজন্য কি ডাইনামিক ওয়েবসাইট, মানে ইউজার নিজেই পরিবর্তনগুলো করতে পারে। আর স্ট্যাটিক ওয়েবসাইটে ইউজার নিজে পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, পারে যদি সে কোডিং নলেজ থাকে তার, তাহলে পারে। আচ্ছা, এবার ডাইনামিক ওয়েবসাইট কি, যখন একটা ওয়েবসাইট প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী নিজের যাবতীয় কাজ সমূহ সব কিছু কি আপডেট করতে পারে, তখন সেটা কি
ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা হচ্ছে অনেক ধরনের ফাংশন সংযুক্ত দক্ষ ওয়েবসাইট আপডেট করা তুলনামূলকভাবে অনেক সহজ। হ্যাঁ, মানে এই ওয়েবসাইটগুলো আপডেট করা তুলনামূলকভাবে সহজ। ভালো কন্টেন্ট ভিজিটরকে ফিরিয়ে আনে এবং সার্চ ইঞ্জিন সহায়ক, মানে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ দিলে যাতে আমার ওয়েবসাইটটা সবার উপরে পাওয়া যায়, মানে এগুলো সহায়ক আছে। ডেভেলপার ছাড়াও বিভিন্ন নন টেকনিক্যাল ব্যক্তি ওয়েবসাইটের বিভিন্ন কাজ করতে পারে। যেমন আমরা ফেসবুকে যে কেউই তো একবার শিখাই দিলেই তো সে ফেসবুকের প্রোফাইল পিকচার এগুলো পরিবর্তন করতে পারবে। আর ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা হচ্ছে ডেভেলপ করতে তুলনামূলকভাবে সময়টা বেশি লাগে, সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আর ডেভেলপ খরচটাও বেশি, হোস্টিং খরচটাও বেশি এখানে, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্ট তিন প্রকার, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে কি, যে ওয়েবসাইটে যে আমরা যা দেখতে পাই, যে ইন্টারফেসগুলো দেখতে পাই, সেটাই হচ্ছে ডেভেলপ করা, মানে এক কথায় ডিজাইন করা, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ড মানে কি, বিভিন্ন ব্যাক এন্ডে বিভিন্ন লজিক কাজ করে, যেমন আমি তোমার পোস্টে কমেন্ট করলাম, তুমি সেই কমেন্টটা পেলে, আবার ওই কমেন্টটা সেভ হয়ে থাকলো অনেক দিন, এই রিলেটেড কাজগুলো ব্যাক এন্ড। আর ফুল স্ট্যাক মানে কি, যে ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুইটাই পারে, তাই হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, ক্রিকেটে যেমন যে ব্যাটিং পারে সে ব্যাটসম্যান, যে বোলিং পারে যে সে বোলার, আবার কেউ দুইটাই পারে, সে কি অলরাউন্ডার। তো এখানে অলরাউন্ডারের সাথে তুলনা করা যেতে পারে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? আচ্ছা, তো আমাদের সর্বপ্রথম কী করতে হবে, আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে হবে, ঠিক আছে। তো ফ্রন্ট এন্ড শেখার জন্য আমি স্মার্ট আর্টে যাই। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, ফ্রন্ট এন্ড শেখার জন্য সর্বপ্রথম আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে HTML, ঠিক আছে, HTML। আচ্ছা, তারপর শিখতে হবে CSS, তারপর শিখতে হবে জাভাস্ক্রিপ্ট, তারপর শিখতে হবে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক CSS এর। আচ্ছা, অথবা বুটস্ট্র্যাপ শিখতে পারি। টেলউইনটা বর্তমান দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠছে, যার কারণে আমরা টেলউইনটা শিখব। আচ্ছা, আরেকটা শিখতে হবে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। JS ফ্রেমওয়ার্ক, JS মানে কি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো শিখতে পারলে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শিখতে পারবো, ঠিক আছে। ফ্রন্ট এন্ড মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, একটা ওয়েবসাইটে HTML এর কাজ কি? আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে যাই, প্রথম আলো, মানে একটা ওয়েবসাইটের পুরো স্ট্রাকচারটাই
HTML এর মাধ্যমে সাজানো থাকে, বুঝতে পারছেন? পুরো স্ট্রাকচারটাই। যেমন একটা বিল্ডিংয়ের সাথে যদি আমরা একটা ওয়েবসাইটকে তুলনা করি, যে আমাদের এই যে বিল্ডিংয়ে যে কলাম আছে, রো আছে, এগুলো মনে করেন HTML, ঠিক আছে? আচ্ছা, তারপর মানে এক কথায় যে নকশাটা, এটা মনে করেন HTML দিয়ে করা। আর CSSটা কি? CSS মানে আপনার ওয়েবসাইটটাকে কালারফুল করবে, তারপর সুন্দরভাবে আকর্ষণীয় করবে দেখতে, কোনটা কোন জায়গা থাকবে, মানে যে মনে করেন যে আমাদের এখানে যে রঙের কাজ করা হয়েছে, যে ডেকোরেশনগুলো করা হয়েছে, এইগুলোই মনে করেন CSS, ঠিক আছে? আচ্ছা, আর জাভাস্ক্রিপ্টের কাজ কি? যেমন আমাদের এই যে সুইচ দিলে ফ্যান ঘুরছে, তাই না? বুঝতে পারছেন? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, মানে একটা ওয়েবসাইটে, বুঝতে পারছেন? তো HTML এর কাজ কি? একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা। CSS এর কাজ কি? ওইটাকে ডিজাইন করা সুন্দরভাবে। আর জাভাস্ক্রিপ্ট কি করবে? ওইটাকে একটু জীবন্ত মতো করবে, তাই না? ওইটার ভিতরে হালকা পাতলা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের এইগুলা তো মনে হয় হ্যাঁ পড়া আছে না? আচ্ছা, তো আমরা সর্বপ্রথম HTML দিয়ে শুরু করব। আচ্ছা, তো আমরা আগে HTMLটা দেখে আসি, HTMLটা কেমন আসলে কি, ঠিক আছে? তো আমাদের পিসিতে সর্বপ্রথম আমাদের এই যে এক্সটেনশনগুলো ইনেবল করে নিতে হবে। এক্সটেনশন বুঝেন? এই যে .jpg, png ফাইলের এক্সটেনশন। তো আমরা ভিউতে যাব। নিকনেম বলতে মানে ওই পরিচয়টা বোঝায় আর কি ফাইলের। ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা ইনেবল করে নেব, ঠিক আছে? এই যে এখন এই যে আমাদের সবগুলো ফাইলের এক্সটেনশনগুলো দেখা যাচ্ছে। তো এবার আমরা আমাদের কম্পিউটারের ড্রাইভে চলে যাই, ডি ড্রাইভে চলে যাই। যাওয়ার পর এখানে একটা ফোল্ডার, আচ্ছা ওয়েব ক্লাস বলে একটা ফোল্ডার তৈরি করা আছে, এখানে একটা ফাইল তৈরি করব। মাউসের রাইট বাটনে ক্লিক করতে হয়, নিউ টেক্সট ডকুমেন্ট করব এখন। হ্যাঁ, আমরা HTML এর ফাইল যেহেতু তৈরি করব, এখানে নিউ টেক্সট ডকুমেন্ট, এই যে .txt না, .txt আছে মানে কি? এটা হচ্ছে আমাদের টেক্সট ফাইল। আমরা এখানে করব কি .html, index.html, ঠিক আছে? আচ্ছা, HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন সাথে সাথে কি আমাদের এই ফাইলের উপর ক্রোমের আইকন চলে আসলো, তাই না? এটা যদি না আসে তাহলে কি করবেন? রাইট বাটনে ক্লিক করবেন, এই ফাইলের উপর কার্সার নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে যে ওপেন উইথ, এখানে চেঞ্জে ক্লিক করবেন, করে আপনারা নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন যে ক্রোম ব্রাউজার পেলে ওর উপর ক্লিক করে ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। তো আমার অলরেডি ক্রোম সিলেক্ট করাই আছে। হ্যাঁ, আর যদি না আসে তাহলে ক্রোমটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, অ্যাপ্লাই, ওকে, তাহলে এটা ক্রোমের আইকন চলে আসবে। এবার এখানে ডাবল ক্লিক করলে এটা আমাদের ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের ক্রোম ব্রাউজারে ওপেন হলো, এজ ব্রাউজার, সমস্যা নেই। মাইক্রোসফট এজে আউটপুট দেখতে পারেন, কিন্তু ক্রোমে হলে ভালো হয়, সুবিধা হয়। ওটাও তো একটা ব্রাউজার। হ্যাঁ, ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে। আচ্ছা, তো এটা ডাবল ক্লিক করলাম, এটা কি ক্রোমে করবা কিভাবে? মাউসের রাইট বাটনে ক্লিক করবা, প্রপার্টিসে যাওয়ার পরে যে ওপেন উইথ, এখানে চেঞ্জে ক্লিক করে এই যে ক্রোমের হুইল ঘুরিয়ে ঘুরিয়ে যতগুলো ব্রাউজার আছে সবগুলো শো করবে। এবার যেটাতে ওপেন করতে চাও, আমি ক্রোমে ওপেন করব, ওকেতে ক্লিক করলাম, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে? আচ্ছা,
তো এখন আমরা কি এখানে আউটপুট দেখতেছি, আর এই পাশে কি আমরা কোড করব। হ্যাঁ, এর উপর কার্সার নিয়ে গেলাম, রাইট বাটন, এবার ওপেন উইথ নোটপ্যাড, আপাতত নোটপ্যাডে আমরা ওপেন করব এটা। হ্যাঁ, নোটপ্যাড দিয়ে আপাতত কোড করি। যে এই ফাইলটা কিন্তু আমাদের এখন কি নোটপ্যাডেও ওপেন হয়ে গেছে, আবার কি আউটপুট দেখার জন্য আমরা কি ক্রোম ব্রাউজারে ওপেন করছি, দুই জায়গায় ওপেন করছি। ঠিক আছে, এই যে এটা কিন্তু আমার এখন নোটপ্যাড। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কোনো কিছু লিখে কন্ট্রোল-এস দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, সেভ দেওয়ার পর ক্রোমে এখানে একটা রিলোড করে দেখে নিই যে আমাদের এটা চলে আসছে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা এখন কোড লিখতে পারবো। এদিকে খেয়াল করো মুস্তাফিজ। আচ্ছা, তো HTML এর বিভিন্ন ট্যাগ আছে। আচ্ছা, ট্যাগ লেখার নিয়ম কি? আচ্ছা, প্রথমে h1 বলে একটা ট্যাগ আছে। আচ্ছা, হেডিং ট্যাগ। আচ্ছা, এটা হ্যাঁ, এটা h1 মানে কি, এটা হেডিং ট্যাগ, আর এটাকে ক্লোজিং করতে হবে। এটা ছিল কি আমাদের ওপেনিং। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কোনো কিছু লিখি, আচ্ছা এবার যদি রিলোড করি দেখছেন। আচ্ছা, আচ্ছা সেভ দিলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এই h1 এর কারণে কি আছে, এই লেখাটা একটু মোটা হয়ে যাচ্ছে এবং বড় হয়ে যাচ্ছে, তাই না? h1 ট্যাগের কারণে। কিন্তু একটা সমস্যা আছে কি, সাপোজ আমি চাচ্ছি কি যে শুধু মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি লেখাটাকে বড় করতে, আর ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট নর্মালভাবেই থাকুক। আচ্ছা, তো এখানে দেখেন আমরা h1 ট্যাগটা কি ওপেনিং করছি কিন্তু ক্লোজিং করিনি। এই ট্যাগের ক্লোজিং করতে হয়। ঠিক আছে, ক্লোজিংটাও কি একদম সেম, আমরা h1 ক্লোজিং করবো, তাই না? তাহলে এখানে আবার h1। আচ্ছা, আর এর আগে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই স্ল্যাশ দিয়ে দিলে এবারে কিন্তু আমাদের h1 ট্যাগ এই যে এখান থেকে শুরু হয়ে এখানে এসে ক্লোজ হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মানে কি আমাদের এখানে ক্লোজিংটা চলে আসলো, তাই না? ছিল আচ্ছা, বুঝতে পেরেছেন? এই যে আমরা এখানে কি ক্লোজিং করে দিলাম, যার কারণে কি আমাদের এই যে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি লেখাটা h1 ট্যাগের ভিতরেই থেকে গেল, এবং ঝিনাইদহ পলিটেকনিকটা আপাতত কোনো ট্যাগের ভিতরে নাই, যার কারণে কি এটা নর্মালভাবে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এইভাবে h1 থেকে h6 পর্যন্ত ট্যাগ আছে HTML এ। হ্যাঁ, হেডিং। আচ্ছা, হ্যাঁ সবগুলো দেখাবো। হ্যাঁ,
4 4 5 5 আচ্ছা আমি ভিজুয়াল স্টুডিও দিয়েই করাবানে কিন্তু প্রথম দিক তো সেই জন্য এটা দিয়ে করাচ্ছি শুরুর দিকে এইভাবে করাই মানে বেস্ট প্র্যাকটিস এতে আপনার বানান ভুল যায় না মানে নিজের সব কিছু মুখস্থ থাকে আর কি আপনি ভিজুয়াল স্টুডিওতে কি করলেন জাস্ট ডক টাইপ লিখলেন আপনার পুরো এইচটিএমএল এর স্ট্রাকচার চলে আসলো ডক টাইপ এইচটিএমএল তাহলে আপনি ওইটা আর কখনো মনে রাখবেন না মানে আপনার ভিজুয়াল আচ্ছা ওই শর্টকাট করলে কি আপনার ওইটা আর পরবর্তীতে মনে থাকবে না আপনার ওইটা ভিজুয়ালি করে দিচ্ছে বারবার আপনি ওইটা মনে রাখবেন না বুঝতে পেরেছেন আমি ওইটা দিয়ে করাই কিন্তু কিছুদিন পরে দেখা গেল 5-7টা ক্লাস পরে আচ্ছা এই যে H1 থেকে H6 পর্যন্ত লিখলাম এবার কন্ট্রোল H দিয়ে সেভ দিলাম দেখেন আপনারা আউটপুটটা দেখতে পারবেন এই যে H1 সবচেয়ে বড় হেডিং এই যে এটা তারপর H2 H3 H4 H5 H7 সরি H6 ঠিক আছে তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা প্যারাগ্রাফ লেখার জন্য সব সময় পি ট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে পি ওপেনিং /p ক্লোজিং হ্যাঁ না ইন্টার মানে নিচের লাইন বুঝে না ওটার জন্য বিআর ট্যাগ ব্যবহার করতে হবে হ্যাঁ লরেম লিখে ইন্টার দিয়ে দিলে নোটপ্যাডের মতো এই যে ভিজুয়ালের মতো দিয়ে দেবে একবার অনেক লেখা আচ্ছা দেখছেন এই যে পি ট্যাগের ভিতরে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ রাখলাম ওই প্যারাগ্রাফগুলো এখানে শো করছে আচ্ছা সাপোজ এখান থেকে আপনি কি করবেন ব্রেক দেবেন তাহলে আপনাকে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে সাপোজ আমি যে বুকের পরে যে যতই ইন্টার দিই হ্যাঁ আচ্ছা আমি বুকের পরে দিলাম দেখেন এখানে কোনো চেঞ্জ আসবে না ঠিক আছে এই যে আমাদের স্পেস তারপর ইন্টার এগুলোকে কি ইগনোর করে চলবে ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা তো এখানে আমরা বিআর ট্যাগ ব্যবহার করি আচ্ছা বিআর এর কোনো ক্লোজিং দেওয়া লাগে না এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ তো সেলফ ক্লোজিং এই যে এই জায়গায় একটা স্ল্যাশ দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ডিসপ্লে ব্লক এই যে H1 এর ডিসপ্লে ব্লক H2 P এগুলো তো সবই ডিসপ্লে ব্লক ট্যাগ যেগুলো সেগুলো কি পাশাপাশি বসে না ঠিক আছে হ্যাঁ মানে একটা লাইন পুরোই দখল করে সে মানে লাগলেও করবে না লাগলেও করবে ঠিক আছে আচ্ছা এগুলো দিয়ে দিবেন ওইটা আসে
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন এগুলো? আচ্ছা, একবারে শেষ করা হবে। দেখো যে অনেকেই তোমাদের ব্যাচের অনেকে ভর্তি হয়েছে, এখনো আসেনি। আমি বুঝতে পারছি ওদের নিয়ে আর বেশি দিন ওদের ওদের মাইরে ধরে হয়তো কয়েকদিন আনতে পারবা না, কিন্তু রেগুলার করতে পারবো না, এরকমই হয়। আচ্ছা, তো বুঝতে পেরেছেন পি ট্যাগের কাজ কি? প্যারাগ্রাফ লেখা, তাই না? আর একটা ট্যাগ আছে স্প্যান, SPAN, স্প্যান। আরেকটা কি দেখালাম? পি ট্যাগ, তাই না? ক্লোজিং করিনি। আচ্ছা, এই দুইটা ট্যাগের প্যারাগ্রাফের আউটপুটের ভিতর কোনো পার্থক্য পেয়েছেন? ছোট বড় না, একই মাপের আছে। স্প্যান আর প্যারাগ্রাফের ভিতর কোনো পার্থক্য আছে? আচ্ছা, পার্থক্য কি? দুইটার আউটপুটই সেম, তাই না? পার্থক্য কি? স্প্যান ট্যাগ কি পাশাপাশি বসে ডিসপ্লে ইনলাইন থাকে, আর পি ট্যাগের কি হয়? ডিসপ্লে ব্লক থাকে। আচ্ছা, নিচে যদি আমরা আরেকটা স্প্যান ট্যাগ রাখি, নিচেই না উপরেই রাখি, দিস ইজ স্প্যান ট্যাগ 2 দিয়ে দিলাম, আর এখানে এটা নর্মালি থাকুক, তাহলে দেখো এই যে স্প্যান ট্যাগ 2 আর স্প্যান ট্যাগ আমাদের পাশাপাশি বসে গেছে, তাই না? আর পি ট্যাগ আমরা যতই আরেকটা নিই না কেন, এটা নিচের লাইনে চলে আসবে। আচ্ছা, তো HTML আমরা এই যে এইভাবে লিখতেছি, তাই না? তো HTML এইভাবে না, HTML লেখার একটা স্ট্রাকচার আছে। আচ্ছা, স্ট্রাকচারটা দেখাই দিচ্ছে। সর্বপ্রথম থাকবে হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন, এটা, হ্যাঁ, এক্সক্লেমেটরি চিহ্ন যেটাকে বলা হয়। এখানে হবে DOCTYP, ডক টাইপ। ডক টাইপ মানে কি? ডকুমেন্ট টাইপ HTML, হ্যাঁ, ডক টাইপ HTML। তারপর HTML বলে একটা ট্যাগ থাকবে, HTML। আচ্ছা, এবার HTML অবশ্যই ক্লোজ করতে হবে আমাদের। এবার এখানে থাকবে কি? HTML ক্লোজিং, HTML ক্লোজিং থাকলো। আচ্ছা, ঠিক আছে। এবার এই HTML এর ভিতরে আবার দুইটা অংশ থাকে, একটা থাকে কি? হেড, আর একটা থাকে বডি। হেডের ভিতরে টাইটেল থাকে। হেডের ভিতরে টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি? হেড। হেড এটা ওপেনিং, এটা হেড, হেড ক্লোজিং, আর নিচে থাকবে আরেকটা কি? বডি। বডি, বডি ক্লোজিং, ওকে।
এই হলো HTML এর স্ট্রাকচার, ঠিক আছে। এর ভিতরে আবার থাকে কি, হেডের ভিতরে থাকে টাইটেল, টাইটেল ক্লোজিং, ঠিক আছে। এই হলো আমাদের HTML এর স্ট্রাকচার। আর বডি এর ভিতরে কি থাকে, বডি এর ভিতরে আমরা এই যে আউটপুটে যা শো করাইতে চাই, মানে যাবতীয় যা কিছু দেখতে চাই সব বডি এর ভিতরে থাকে। আর হেডের ভিতরে কি টাইটেল থাকে, টাইটেল থাকে, তারপর কোনো কিছু যদি আমার এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করানো দরকার হয় সেইটা থাকে, ঠিক আছে। কোনো আলাদা ফাইল যদি আমার এই ফাইলের সাথে লিঙ্ক করাইতে হয় সেইগুলো আমাদের হেডের ভিতরে থাকে। আচ্ছা, উপরে দেখাচ্ছে কি index.html, তাই না? তো আমরা এখানে যদি এই যে এটাকে চেঞ্জ করে অন্য কিছু শো করাইতে চাই তাহলেও পারবো, যে হ্যাঁ হ্যালো, তাহলে এই যে এখানে হ্যালো শো করছে, তাই না? তার মানে কি আমরা টাইটেলের ভিতর যা রাখবো সেটা কি আউটপুটে এখানে শো করবে। বুঝতে পেরেছেন? যে আমাদের টাইটেলে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি লেখাটাই শো করছে। আচ্ছা, আর এখানে যা আমরা শো করাইতে চাই এই বডি, সেইগুলো কি বডি এর ভিতরে রাখবো, ঠিক আছে। যেমন বডি এর ভিতরে আমরা একটা h1 ট্যাগ রাখি, এই লেখাটাকেই শো করায়, ঠিক আছে। আচ্ছা, তো ডিসপ্লে h1 এর ডিসপ্লে ব্লক থাকে নাকি ইনলাইন থাকে? ব্লক থাকে। h1 থেকে h6 পর্যন্ত কি ডিসপ্লে ব্লক, পি ট্যাগের ডিসপ্লে ব্লক। আচ্ছা, আরেকটা ট্যাগ দেখাই, সেটা হচ্ছে ইউ ট্যাগ। হ্যাঁ, আন্ডারলাইন দেওয়ার জন্য কি সেটাকে ইউ ট্যাগের ভিতরে রাখতে হবে। এই যে দেখছেন, এর নিচে দা আন্ডারলাইন চলে আসে। হ্যাঁ, INS ট্যাগ অনেক আছে, এটা তাও আন্ডারলাইন আছে, তাই না? ট্যাগের অভাব নেই এখন। HTML এ আমাদের সব ট্যাগ জানা লাগবে না, হ্যাঁ, ভিজুয়ালেই করবা না। আর আচ্ছা, তো বুঝতে পেরেছেন এই যে ইউ ট্যাগ। আচ্ছা, আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ইতালিক, আই ট্যাগ। হ্যাঁ, ইতালিক করার জন্য। আচ্ছা, দেখেন এই লেখাগুলো ইতালিক বাঁকানো হয়ে গেল। আচ্ছা, আরেকটা আছে আন্ডারলাইন, ইতালিক, বোল্ড, মোটা করার জন্য এইটাই। আচ্ছা, ঠিক আছে, এই যে মোটা হয়ে গেল। আচ্ছা,
একসাথে কি আমরা বোল্ড ইতালিক আন্ডারলাইন করতে পারবো না এই লেখাটাকে? হ্যাঁ হ্যাঁ, এখন এই যে বোল্ড ট্যাগের ভিতরে রাখলাম এটাকে মোটা করার জন্য, এবার ইতালিক করার জন্য এটাকে আবার আয়ের ভিতরে রেখে দিই। এক জায়গায় দিলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ না, সমস্যা নেই। এই মানে ওইটা দিলে হয় কি, আপনি মনে করেন আগে ইতালিক হয়ে তারপর বোল্ড হচ্ছে, এই এখন কি আগে আগে বোল্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ পুরো লেখাটাকে বোল্ড হচ্ছে তারপর ইতালিক হচ্ছে, এইটাই বুঝেছেন? এই যে এইটার কথা বলছিলাম আমি, যে এই জায়গা থেকে নিয়ে এসে এই যে এই জায়গা এটা ক্লোজিংও, এই যে কোনো সমস্যা নাই, একই রেজাল্ট, বুঝতে পেরেছেন? আবার আন্ডারলাইন দেবেন, আন্ডারলাইন দিয়ে, ঠিক আছে? তো এই ইতালিক, বোল্ড, আন্ডারলাইন এগুলোর সবগুলো ডিসপ্লে নর্মালি ইনলাইন থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে আজকে কোন ট্যাগগুলো শিখলেন? টাইটেল ট্যাগ, বডি, হেড, এগুলো স্ট্রাকচারের ভিতর পড়ে। আচ্ছা, H1 থেকে H6 পর্যন্ত পি ট্যাগ। আচ্ছা, এগুলোর ভিতর কোনগুলো ডিসপ্লে ইনলাইন, কোনগুলো ডিসপ্লে ব্লক, এগুলো মনে থাকবে না? H1 থেকে H6 পর্যন্ত ব্লক। আচ্ছা।